আন্দোলনের সাথে এই অঞ্চলের তফসিলি হিন্দু সম্প্রদায়ের সমর্থন ছিল। পাকিস্তান আন্দোলনের সাথে বামপন্থী কমিউনিস্টদের সমর্থন ছিল। মানবেন্দ্র নায়ের কথা আমরা জানি তিনি প্রথম ভারতে কমিউনিস্টপন্থী সংগঠন গঠন করেছিলেন। তিনি মুসলিম সাহিত্য সংসদে এসে পাকিস্তান রাষ্ট্রের পক্ষে তিনি প্রবন্ধ উপস্থাপন করেছিলেন। এই ইতিহাস কিন্তু কেউ আমাদেরকে বলে না, কিন্তু এটা ঠিক যে যেই লক্ষ্য নিয়ে তারা আন্দোলন করেছিলেন পাকিস্তান রাষ্ট্র সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি বলেই ৭১-এর জন্ম হয়েছে। আর ৭১-এ আমাদেরকে ইনসাফের রাষ্ট্র দিতে পারেনি বলেই আজকে ২৪-এর উদ্ভব হয়েছে। আমরা যদি বাংলার আদিভূমি হিসেবে দাবি করি আমাদের এই বাংলাদেশকে, সেটা অতিরিক্ত হবে না, কারণ বাংলার বাইরে পশ্চিমবঙ্গের যে অঞ্চলটা সেটার পরিচয় ছিল গৌড় হিসেবে। হ্যাঁ, গৌড়ের অধিপতি হিসেবেই সেখানকার শাসকরা পরিচয় দিতে গর্ববোধ করতেন। আর আমাদের এই বাংলা ছিল অখ্যাত খামার বাড়ি, ধীবরদের গ্রাম, জেলে পল্লী। এটা ছিল অসংখ্য জনপদে বিভক্ত, আমরা জানি, এই ইতিহাস সবারই জানা। তো আমি যেটা বলবো যে কিন্তু এই অঞ্চলের মানুষের একটা জীবনবোধ ছিল, এখানে অসাম্য ছিল না, এখানে বর্ণবোধ ছিল না, মানুষের জীবন ছিল খুব সহজ সরল। এখানকার মানুষরা মিলেমিশে বাস করতে পছন্দ করতেন। ঠিক এ কারণে যখন কর্ণাট থেকে বা উত্তর ভারত থেকে আর্যরা যখন এখানে তাদের বর্ণবাদী সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এই অঞ্চলের মানুষ প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদের সংগ্রামের ইতিহাস অনেক দীর্ঘ। আমরা যদি বৌদ্ধ যে দোহা কথাগুলো যদি আমরা পড়ে দেখি, বিশেষ করে সরস ব্রজের দোহা কোষে আমরা সেই প্রতিবাদের সুর খুঁজে পাই। হ্যাঁ, তারা প্রতিবাদ করেছেন এবং এই কারণে এখানে বৌদ্ধদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত হতে হয়েছে। এই বৌদ্ধদের বিতাড়নের দায় যদিও মুসলমানদের উপরে চাপানো হয়, আসলে বৌদ্ধরা মুসলমানদের আসার আরও অনেক আগেই এখান থেকে বিলুপ্ত হয়ে গিয়েছেন। বৌদ্ধ মন্দিরগুলো ব্রাহ্মণ্য সংস্কৃতির দ্বারা পূর্ণ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে সেন শাসন আমলে এখানকার সমাজকে যে বহু ভাগে বিভক্ত করা হলো, এই বিভক্তির বিরুদ্ধে এখানকার মানুষরা প্রতিবাদ করেছেন এবং সেই কারণেই তারা মুসলিম শাসনকে কিন্তু এখানে স্বাগত জানিয়েছিলেন। তো মুসলিম শাসন আমলে আমরা এখানে দেখেছি সুলতানি এবং মুঘল আমলে, এটা বলতে গেলে অনেকে হয়তো আমাকে খুব ভাববেন যে আমি খুব একপেশে কথা বলছি, কিন্তু আপনারা ইতিহাস ঘেঁটে দেখবেন সুলতানি এবং মুঘল আমলে আমাদের এই পূর্ব বাংলা সারা পৃথিবীর দৃষ্টি কেড়েছিল। সারা পৃথিবী থেকে বণিক দল এখানে পঙ্গপালের মতো ছুটে এসেছেন। তো সেই বাংলার আমরা তো সবসময় শুধু ইদানিং অনেক তিক্ত কথা বলতে হয়, আমাদের তিক্ত ইতিহাসের চর্চা, রাজনীতির চর্চা আমাদেরকে অনেক হতাশ করে ফেলছে। তো আমি আজকে কিছু সুন্দর কথা বলতে চাই। আমাদের এই বাংলা সম্পর্কে ইতালীয় বণিক বার্থেমার বক্তব্য ছিল, বাংলা সে সময় ছিল বসবাসের সবচেয়ে উৎকৃষ্ট স্থান এবং চৈনিক বিবরণে বলা হয়েছে স্বর্গের ঋতুসমূহ মর্তের সম্পদ এই রাজ্যে ছড়িয়ে দিয়েছেন। সম্পদ ও সততায় এর অধিবাসীরা জিনজিয়াংকে ছাড়িয়ে যায় এবং চাও জাভার অধিবাসীদের সমতুল্য। এটা ছিল সেই সময়ের সুলতানি এবং মুঘল আমলে যে পর্যটকরা এসেছেন বিভিন্ন দেশ থেকে, তো তারা এই মন্তব্যগুলো করেছেন। এবং ইংরেজ ও ডাচদের মধ্যে আরেকটা খুব জনপ্রিয় প্রবাদ ছিল যে এই বাংলা মুল্লুকে প্রবেশের হাজারো দরজা উন্মুক্ত আছে, কিন্তু বের হবার একটি পথও খোলা নেই। এই কথাটা তারা কেন বলেছিলেন? যে এখানে জীবন তখন এত সমৃদ্ধ ছিল, এখানে জীবনযাপন এত সুন্দর ছিল, পরিবেশ এত সহজসাধ্য ছিল যে এখানে এসে মানুষ আসক্ত হয়ে যেতেন এখানকার আরামপ্রিয় জীবনযাপনে, তাদের ফিরে যাওয়ার কথা মনে পড়তো না। এই যে আমাদের কিছু সুন্দর গল্প আছে, আমাদের নিজেদের দেশকে নিয়ে যে গর্ব করার মতো কিছু গল্প আছে, এই গল্পগুলো আসলে আমাদের সামনে অনেক বেশি শোনানো হয় না। আমাদেরকে শুধু শোনানো হয় বিভক্তির ইতিহাস, যেন আমরা খুব ডিপ্রেস হয়ে যাই, আমরা যেন আমাদের অতীত নিয়ে গর্ব করতে না পারি, যেন এর আলোকে আমাদের জাতীয় চেতনাকে আমরা খুব মজবুত করতে না পারি এবং এই ভূমির মানুষ হিসেবে আমরা যেন খুব গর্ব করে মাথা তুলে দাঁড়াতে না পারি। এবং এই পুরো প্রি কলোনিয়াল যে টাইমটাতে সুলতানি এবং মুঘল আমলে আমরা দেখেছি যে এদেশে আসলে বিভাজনের কোনো সুযোগ ছিল না। এখানে সকল শ্রেণী পেশার মানুষেরা তাদের যোগ্যতা অনুযায়ী তারা জীবিকা অর্জন করে খেতেন এবং এগুলো নিয়ে খুব চমৎকার চমৎকার কবিতা লেখা হয়েছে যে কত ধরনের শ্রেণী পেশার মানুষ ছিলেন, তাদের জীবন কেমন ছিল, তারা কতটা স্বচ্ছন্দে এখানে তাদের ব্যবসা বাণিজ্য করেছেন এবং রাষ্ট্র সাধারণ নাগরিকের উপর কোনো নিপীড়ন চাপিয়ে দেয়নি। হ্যাঁ, এখানে হয়েছে রাজায় রাজায় যুদ্ধ হয়েছে, উত্তরাধিকারদের মধ্যে যুদ্ধ
যুদ্ধ হয়েছে, এখানে ক্ষমতার দ্বন্দ্ব ছিল, কিন্তু ধর্মীয় কারণে বা শ্রেণীভিত্তিক কোনো কারণে মানুষের উপরে নিপীড়ন হয় নাই। মানুষ তার নিজের যোগ্যতা অনুযায়ী জীবনযাপনের পথ ছিল উন্মুক্ত। এরপর যখন এখানে ব্রিটিশরা আসলেন, তারা এসে এখানে বিভাজনের নীতি শুরু করলেন। তো এই বিভাজনের নীতির সবচেয়ে করুণ শিকার হয়েছে এখানে মুসলিমরা, কারণ ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির খুব একান্ত সহযোগী ছিলেন আমাদের বর্ণবাদী হিন্দু অভিজাত শ্রেণী এবং শিক্ষিত শ্রেণী। আমরা দেখেছি যে কিভাবে করে আমাদের ভাষা, সাহিত্য, আমাদের অর্থনীতি সব কিছুকে বিভক্ত করা হয়েছে, এবং এত সমৃদ্ধ এই পূর্ব বাংলা ব্রিটিশ আমলে এসে খামার বাড়িতে পরিণত হয়ে গিয়েছিল। যখন 47-এর দেশভাগের কথা ওঠে, এখানে বাংলা ভাগের ব্যাপারে অখণ্ড বাংলার কথা আমরা শুনছিলাম। আসলে বাংলা ভাগের দাবি প্রথম উঠেছিল শ্যামাপ্রসাদ মুখার্জির মুখ থেকে। তারা এই বাংলা ভাগ মানে ভারত ভাগের পরিকল্পনারও আগে তারা মার্চ এপ্রিল মাস থেকেই বলে বেড়াচ্ছিলেন যে যদি ভারত ভাগ নাও হয়, মুসলিম লীগ যদি পাকিস্তান অর্জন করতে নাও পারে, তারপরেও বাংলাকে ভাগ করতে হবে, কারণ তাদের স্বতন্ত্র একটা হিন্দু রাষ্ট্র দরকার বাংলায়। দুই বাংলা যদি একজোট হয়, সেই বাংলায় আইনসভায় মুসলমানরা হবে সংখ্যাগরিষ্ঠ, কারণ তখনকার আদমশুমারি রিপোর্ট বলছিল যে দুই বাংলায় তখন মুসলমানরা জনসংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠ, এবং এই কারণে তখন হিন্দু মহাসভা সারা বাংলা ব্যাপী তারা ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছিলেন 1921 সালের পর থেকে, যে আদমশুমারিতে সকল এখানে যারা আমাদের বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো আছেন, সাঁওতাল, চাকমা, তাদেরকে তারা হিন্দু হিসেবে নাম লিপিবদ্ধ করার জন্য তারা এনকারেজ করছিলেন। এই কারণে তাদের মন্দিরগুলো খুলে দিয়েছিলেন, এবং এভাবে তারা পুনা চুক্তিকে অকার্যকর করে ফেলেছিল। একদিকে তারা পুনা চুক্তির মাধ্যমে হিন্দুদেরকে, তফসিলি হিন্দুদেরকে অন্যান্য সংখ্যালঘুদের সাথে তাদের অধিকার আদায়ের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করেছে, এবং অন্যদিকে তারা এই যে আদমশুমারিতে তাদের পরিচয়কে হিন্দু হিসেবে লিপিবদ্ধ করার উৎসাহ দিয়ে তারা তাদের সেই পুনা চুক্তিকে অকার্যকর করে ফেলেছে। তো অথচ সেই সময়ে আমাদের এই পূর্ব বাংলার যারা মুসলিম লীগের উদারপন্থী নেতৃবৃন্দ ছিলেন, আমরা শুনেছি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম, শেরে বাংলা একে ফজলুল হক, আবুল মনসুর আহমদ, আরেকজন আছেন যার নাম আমরা খুবই কম শুনি, আবুল কালাম শামসুদ্দিন। তার একটা খুব চমৎকার আত্মজীবনী আছে। সেই আত্মজীবনী এগুলো আমাদের পড়া দরকার। আসলে ইতিহাসকে আমি অন্যের বয়ান অনুযায়ী না জেনে আমাদের নিজেদের আসলে পড়াশোনা করা উচিত সেই সময়ের মূল সোর্সগুলোকে দিয়ে। এবং বঙ্গীয় এখানকার প্রাদেশিক কংগ্রেসের কিছু নেতৃবৃন্দ ছিলেন যারা এই অঞ্চলের মানুষ, তারাও চাচ্ছিলেন যে এখানে আমরা মিলিত হয়ে একটা মৈত্রীর রাষ্ট্র গড়ে তুলি। সেখানে ছিলেন শরৎ বসু, এবং আমরা সুভাষ বসুর নামও জানি, এবং সিআর দাসও কিন্তু একটা টাইমে অনেক চেষ্টা করেছেন এই বাংলায় একটা হিন্দু মুসলিম একটা মৈত্রীর চুক্তি করার জন্য। সেই বেঙ্গল প্যাক্টের কথা আমরা জানি, কিন্তু সেই বেঙ্গল প্যাক্টকে নেহেরু রিপোর্টের মাধ্যমে নাকচ করে দেওয়া হয়েছে। তো মুসলমানরা প্রথমে কিন্তু স্বাধিকারের দাবি নিয়ে দাঁড়িয়েছিলেন। যখন মুসলমানদের একের পর এক লখনৌ চুক্তি এবং বেঙ্গল প্যাক্টকে বাতিল করে দেওয়া হলো নেহেরু রিপোর্টের মাধ্যমে, তখন জিন্না দিল্লি প্রস্তাবের মাধ্যমে কিছু প্রস্তাব তুলে ধরেছিলেন, সেই প্রস্তাবকেও নাকচ করা হয়েছে। এরপর জিন্না 14 দফা উপস্থাপন করেছিলেন, সেটাকেও নাকচ করে দেওয়া হয়েছে। যখন বলা হয় যে এই ভারত ভাগের জন্য মুসলমানরা দায়ী, মুসলমানরা ভারত ভাগ করতে চায়নি, কারণ তারা 700-800 বছর ধরে এই ভারতকে সাজিয়েছে। তো যেই ভূখণ্ডকে আমি আমার পরিশ্রম দিয়ে সাজিয়ে, যেই ভূখণ্ডকে আমি এতটা উন্নত করেছি, সেই ভূখণ্ডকে ভেঙে টুকরো টুকরো করার দায় কিন্তু তারা নিতে চাবে না, এটাই স্বাভাবিক। তারা লাস্ট মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে যে ভারতে যেন একটা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হয়, যেখানে সংখ্যালঘু তার অধিকার পাবে, সেখানে যেন সংখ্যাগুরুর আধিপত্যের চাপে তাকে নিপীড়িত হতে না হয়। এই যে তার এই স্বাধিকারের দাবিকে মেনে না নেওয়ার কারণেই তারা স্বাতন্ত্র্যের দাবি তুলেছিল। এবং তাদের এই স্বাতন্ত্র্যের দাবির সাথে আমরা জানি যে পাকিস্তান আন্দোলনকে আমরা মনে করি যে শুধু এটা মুসলমানের একটা ধর্মীয় প্রতিষ্ঠার আন্দোলন, একটা ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। কিন্তু আপনারা যদি ইতিহাস ঘেঁটে দেখেন, আমি বলবো যে আমাদেরকে ইতিহাস যেগুলো জানানো হয়েছে সেগুলো আসলে না, আমাদের আসলে অনেকটাই বিকৃত বয়ান। ইতিহাসের মৌলিক সূত্র সহ আমাদের ইতিহাস জানার সুযোগ হয়েছে খুবই কম।
তো আমি দেখেছি যে পাকিস্তান আন্দোলনের সাথে এই অঞ্চলের তফসিলি হিন্দু সম্প্রদায়ের সমর্থন ছিল, পাকিস্তান আন্দোলনের সাথে বামপন্থী কমিউনিস্টদের সমর্থন ছিল। মানবেন্দ্র নায়ের কথা আমরা জানি তিনি প্রথম ভারতে কমিউনিস্টপন্থী সংগঠন গঠন করেছিলেন। তিনি মুসলিম সাহিত্য সংসদে এসে পাকিস্তান রাষ্ট্রের পক্ষে তিনি প্রবন্ধ উপস্থাপন করেছিলেন। এই ইতিহাস কিন্তু কেউ আমাদেরকে বলে না, কিন্তু এটা ঠিক যে যেই লক্ষ্য নিয়ে তারা আন্দোলন করেছিলেন পাকিস্তান রাষ্ট্র সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি বলেই ৭১-এর জন্ম হয়েছে। আর ৭১-এ আমাদেরকে ইনসাফের রাষ্ট্র দিতে পারেনি বলেই আজকে ২৪-এর উদ্ভব হয়েছে। এই ২৪ও যদি আমাদের সেই ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা আর স্বপ্ন পূরণ করতে না পারে তাহলে সামনে আর কোনো আন্দোলন আসবে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।